অবস্থিত রাজধানী স্কুলের সমবেত প্রধান শিক্ষক, শিক্ষিকা, শিক্ষক শিক্ষাবৃন্দ, উপস্থিত পশ্চিম নাজাবাদ এলাকার আমার শ্রদ্ধেয় বড় ভাই, এই এলাকার বিএনপির আহ্বায়ক সিরাজ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন গভর্নমেন্ট বোর্ডের অন্যতম সদস্য, এই এলাকার সাবেক ছাত্র নেতা ফখরুল ইসলাম কবির, আমাদের মাঝে উপস্থিত আছেন কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি আবু সুফিয়ান দুলাল, আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র দলের সংগ্রামী সভাপতি তরুণ সহ এলাকার বিএনপি নেতা সচিব, যুব সাবেক নেতা অপু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার ছোট শিক্ষক শিক্ষিকা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপি অনেক বড় দল, অনেক প্রার্থী, এর মাঝখানেও আমাকে বিএনপি ঢাকা 12 থেকে মনোনয়ন দেয়। আমি আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি। আমি পার্টির আমার পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এটা সম্ভব হয়েছে আমার ঢাকার 12 এলাকার সর্বস্তর জনগণ আমার জন্য দোয়া করেছিলেন, এই জন্য হয়তো এটা সম্ভব হয়েছে। আমি এই ঢাকা 12 সমস্ত জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই তো শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আমি এসেছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। আমি এলাকার সন্তান, তেজগাঁর সন্তান, তেজগাঁ আমি বড় হয়েছি, তেজগাঁ আমার জন্ম হয়েছে। আমি আপনাদের মাঝে তেজগাঁর ছেলে হিসেবে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য এবং সহযোগিতা চাওয়ার জন্য। আমার ছোট ভাই আমার সহযোগিতা রবিন বলেছেন, গত 16 বছর বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছিল। গত 2018 সালে বিএনপি কিন্তু আমাকে মনোনয়ন দিয়েছিল, আমি সেদিন নির্বাচন করেছিলাম। নির্বাচন মানে কি সেটা বাংলাদেশের মানুষ দেখেছে। সারা বাংলাদেশে পুলিশে কিন্তু রাত্রেবেলা সিল করে সকালবেলা তারপর দিন তারা রেজাল্ট ঘোষণা করেছে। আমাকে কোনো এলাকায় হয়নি, আমাকে কোনো এলাকায় একটি অফিস ভাড়া দেয়নি। স্বাধীনতা বিশেষ করে গত 40 বছর ধরে যেসব এলাকায় যেসব বাড়িতে বিএনপি নির্বাচনী উপসর্গ ওসব বাড়িগুলা বন্ধ করে দেওয়া হয়, পুলিশের ভয় গেছে বিএনপির প্রার্থীকে অফিস দেওয়া না হয়, ভাড়া দেওয়া না হয়। এমনি অবস্থা আমাদের নির্বাচন করতে হয়েছে। গত 18 সালে তফসিল দেওয়ার সাথে সাথে এই ঢাকা 12 চারটি থানায় 91টি মামলা দিয়েছে। এক একটি মামলায় 120 থেকে 160 জন আসামি, অর্থাৎ প্রায় 11,000 আসামি। একটি নির্বাচনী এলাকায় যদি 11,000 লোককে আসামি করে সেখানে আর নির্বাচন কি হতে পারে? আমি যেখানে গিয়েছি সেখানে 10 দিনের মধ্যে বিধি পাঠিয়েছে, আমাকে কোথাও বসতে দেয়নি। আমার স্ত্রী নির্বাচন ক্যাম্পিং করতেছিল, আমার স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে আমার বাসার যে আমার পারিবারিক গাড়ি ড্রাইভারকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমার মহিলা কর্মীরা অনেক জায়গায় বিপ্লব বিলি করেছে, তাদেরকে মারধর করেছে, গ্রেপ্তার করেছে, তাদেরকে কাজ ধরে উঠেছে বলছে আমার মহিলা কর্মীদেরকে, আমার মহিলা কর্মীদেরকে রাস্তায় চুতুর ফেলে তাদেরকে চালিয়েছে। এমনি অবস্থায় ছিল নির্বাচন। আর আপনারা তো দেখেছেন ভোট পেতে ভোট হয়নি, রাত্রে সিল মারা হয়েছে আর দিনের বেলা যে ব্যালট পেপার ছিল তারাও এই সন্ত্রাসী কামালের লোকজন সিল করে বাক্সে ভরে দিয়েছে। তারপরও সকালবেলা ভোট শুরু হবে 1 ঘন্টা, কিন্তু জনগণ কিছু কিছু এলাকায় ভোট দিতে পেরেছে। এই 1 ঘন্টায় এই ঢাকা 12 জনগণ ধানের শীষকে অর্থাৎ আমাকে প্রায় 48,000 ভোট দিয়েছে। এই যে আমি ঢাকা 12 আসনের জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত ভাইরা, শিক্ষক ভাই বোনেরা, আমরা গত 16 বছর মানুষের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। আমরা আন্দোলন করতে গিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। এই ফ্যাসিস্ট সরকারের প্রধান
শেখ হাসিনা, তার মন্ত্রীরা, তার এমপিরা, এমনকি এই বাংলাদেশের জাতীয় মসজিদের ক্ষতি সহ তারা কিন্তু জোরের মধ্যে দেশ থেকে পালিয়ে গিয়েছে। জাতীয় মসজিদের ক্ষতি কেন পালাবেন? তিনি তো আমাদের দেশের সম্মানিত ব্যক্তি, তিনি এদেশে বুক ফুটে চলবেন, তিনি জাতীয় মসজিদের ক্ষতি। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, অর্থাৎ দেশটাকে কি অবস্থা তৈরি হয়েছিল। আপনারা দেখেছেন গত 16 বছর অনেক মসজিদের ক্ষতি বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন। জুম্মার দিনে তার বয়ান করতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন, মিথ্যা মামলাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা দেখেছেন গত 16 বছর অনেক ওয়াজ মাহফিলে আমাদের দেশের সমাজ আলেমদেরকে লাঞ্ছিত করা হয়েছে, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে কোনো মানুষের গত 16 বছর কথা বলতে পারেনি। আজকে আমরা সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে তাদের পছন্দমতো প্রার্থীকে তারা ভোট দিতে পারবে। কিন্তু আজকে হঠাৎ করে দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী, দুই একটি দল সেই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে। তারা প্রথমেই বক্তব্য দিলেন সংস্কার না করে নির্বাচন করা যাবে না, করতে দেওয়া হবে না। ভাই সংস্কারটা কি? সংস্কার কি একদিনে সম্ভব? একদিনে সম্ভব না। তাহলে আপনি কি নির্বাচন চান না? সে কথা বলে না, কিন্তু বলে সংস্কার শেষ না করে নির্বাচন চান না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন পৃথিবী থাকবে ততদিন সময়ের তাগিদে সংস্কার হতেই থাকবে। এই যে আজকে একটি স্কুল আমরা এখানে দেখছি, আপনাদের এই স্কুলটা, এটা কি একদিন সম্ভব হয়েছে? এক সপ্তাহ হয়েছে? কমপক্ষে 3-4 বছর লেগেছে এই স্কুলের কাজগুলো সম্পূর্ণ করার জন্য। আজকে তারা বলেন সংস্কার শেষ করে না করে নির্বাচন করা যাবে না। যদি সংস্কারের প্রশ্ন আসে তাহলে আমি মনে করি বাংলাদেশে একমাত্র সংস্কার করেছে বিএনপি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাকশাল বাতিল করে সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সকল পত্রিকাকে তিনি উন্মুক্ত করে সব পত্রিকা লেখার সুযোগ করে দিয়েছিলেন। সংস্কার করেছে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার করেছেন বেগম খালেদা জিয়া। সেটি কি? আপনারা জানেন বিএনপির গণতন্ত্রে রাষ্ট্রপতি সরকার ছিল। বেগম খালেদা জিয়া 91 যখন তিনি ক্ষমতা আসলেন, তিনি এদেশের মানুষের কথা চিন্তা করে, এদেশের মাটি মানুষের কথা চিন্তা করে সময়ের সাথে তাল মিলিয়ে তিনি বিএনপির গণতন্ত্রের যে রাষ্ট্রপতি শাসিত সরকার সেটা বাদ দিয়ে তিনি সংসদীয় পদ্ধতি সরকার গঠন করেছিলেন। এটা হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার। আর সংস্কারের কথা বললে আপনি কথা বলতে হয়, যখন ব্রিটিশ ক্ষমতায় ছিল তখন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত যেন তার প্রমাণ ভেবেছেন এই দেশে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে। এই কারণে কিন্তু ব্রিটিশ থাকা অবস্থায় 2 বছর পূর্বে তার প্রমাণ রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র উন্নয়নের জন্য তিনি 31 দফা দিয়েছেন। তখন কিন্তু কোন রাজনৈতিক দল কথা বলেননি, মুখে তালা লেগেছিলেন, মুখ বন্ধ করে গিয়েছিলেন। যে সরকারের পতন হলো তারা এখন সংস্কার বলছে, অর্থাৎ তারা নির্বাচন চাচ্ছেন না। যখন বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে, সংস্কার তারা গ্রহণ করেনি, তখন আবার নতুন করে শুরু করলেন পিআর পদ্ধতি। ভাই পিআর পদ্ধতিটা কি? পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ বোঝেনি না। এক সোশ্যাল মিডিয়ায় এক গ্রুপে বলেছেন যে আমি ভোট দেবো প্রাণকে, এমপি হবে হিরো আলম। এটি হলো পিআর পদ্ধতি। এটা কি বাংলাদেশে সম্ভব? আমি দেখেছি অনেক ছাত্র বন্ধুরা যোগ করে বলেছেন আমি কত সাবজেক্টে ফেল করি, অত বড় কথা নয়, আমি 333 পাইলে আমাকে পাস করে দিতে হবে। এটা হলো পিআর পদ্ধতি। এটা কি বাংলাদেশ মানুষ মানবে? এটা কেন বলছে এটা বুঝতে হবে। এই যে আজকে জামাতের আমির ডাক্তার শফিক সাহেব, তিনি কিন্তু বাংলাদেশের বাড়িতে 3 বার নির্বাচন করেছিলেন, একবারও জিততে পারেননি। প্রথমবার তিনি পেয়েছিলেন সিলেট 1 আসন থেকে 18,000 ভোট। দ্বিতীয়বার আবার নির্বাচন করেছেন সিলেট 1 থেকে, পেয়েছেন 17,000 ভোট। তারপর সিলেট 1 বাদ দিয়ে কিংবা নির্বাচন করেছেন মৌলভীবাজার 2 আসন থেকে, সেখানে পেয়েছেন 12,000 ভোট। অর্থাৎ তিনি 3 বারে কিন্তু 50,000 ভোট পুরোপুরি পাননি। তাহলে যে ব্যক্তি 3 বারে 50,000 ভোট পাননি, সে কি নির্বাচন করতে যাবে? যাবে না, কারণ সে জানে নির্বাচন হলে
তারা জিততে পারবেন না। এই জন্য তারা জিতার জন্য পিয়ার পদ্ধতি দিচ্ছেন। আপনি কাকে বলছিলেন এটা বড় কথা নয়, ভোটের পরে তারা কিছু ভোট পাবে, তারা আপনার এলাকায় এই 120 হিসাবে এমপি হয়ে যাবে। তিনি মেহনত ছিলেন, এমপি হয়ে যাবে, কিছু করতে পারবেন, কিছু ভোটের কারণে সে এমপি হয়ে যাবেন, তেজগাঁ মানুষের ঘাড়ে চেপে বসবেন বা মিরপুরে মানুষের ঘাড়ে চেপে বসবেন। এটা হলো পিয়ার পদ্ধতি। তাই বাংলাদেশের মানুষ এটাও গ্রহণ করলেন না। তখন আবার নতুন করে শুরু করেছেন গণভোট দিতে হবে। গণভোট দিতে এটার দায়িত্ব কার? সংসদে। এটার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের নেতাদের নয়। বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত দিবে, সংসদে আলোচনা করবে, তারপর এটা চাই কি চায় না সেটার উপরে গণভোট হবে। আজকে তারা বলছেন আগে গণভোট দিতে হবে। আমরা জুলাই সনদকে আমরা সম্মান করি। আজকে আমরা আপনার কাছে আমি যদি একটু পিছনের দিকে তাকাই, যে দলটি আজকে একবার সংস্কার, একবার ক্রিয়ার পদ্ধতি, আবার নতুন করে শৃঙ্খলার গণভোট, তাদের কিন্তু বেশি কোনো চরিত্র নেই। কেউ খারাপ ভাবে নেবেন না। যেমন তাদের ভাইরা বলতে থাকতে পারে এখানে, আমি পরিষ্কার ভাবে বলি, তাদের কোনো বেশি কোনো চরিত্র নাই। ব্রিটিশ থেকে যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়, সিদ্ধান্ত হলো মুসলমান শাসিত যে এলাকাগুলা সেটা হবে পাকিস্তান, আর হিন্দু শাসিত এলাকাগুলা সেটা হবে ভারত। জামাত কিন্তু মুসলমানদের পাশে থাকেনি, সে কিন্তু ভারতের পক্ষে ছিল। অর্থাৎ তাদের কোনো চরিত্রই নাই। যখন আবার দেশ ভাগ হয়ে গেল, আবার বেহায়ের মতো পাকিস্তানি চলে গেলেন এই জামাত। আচ্ছা, এই জামাতের প্রতিষ্ঠাতা শুধু দুইটি কথা বলি, তারা জামাত প্রতিষ্ঠান পর থেকে কিন্তু তারা ইসলামকে ধ্বংস করে রাখতে চক্রান্ত শুরু করেছে। জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তার বক্তব্যে এবং তার বইতে লেখা আছে। আমি কয়েকদিন আগে আলেমদের নিয়ে একটা সমাবেশ করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না। আমি এই টিআরপিতে আলেমদের নিয়ে একটা সমাবেশ করেছিলাম। এই ঢাকা ভারত সমস্ত মসজিদের খতিব, ইমাম মুয়াজ্জিন এবং ঢাকা ভারত সমস্ত মাদ্রাসার শিক্ষকরা নিয়ে সম্মেলন। এখানে অনেক বড় বড় আলেমরা এসেছিলেন। সেখানে তারা বই সহ প্রমাণ নিয়ে এসেছেন। এই জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী বলেছেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক ভুল করেছেন, তার তওবা করা উচিত ছিল, তিনি তওবা করেন নাই। আমাদের নবী ভুল করতে পারে, ভুল ভাইরা বোনেরা, নবী ছিল নিষ্পাপ, আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আর জামাতের প্রতিষ্ঠাতা জামাত বললেন নবী অনেক ভুল করেছেন। আর কি কথা বলছেন, সেটা হলো আমাদের নবী এবং সাহাবীরা তারা ছিল লোভী। তারা এই কারণে তৎকালীন সময়ে যুদ্ধের ময়দানে তারা পরাজয় বরণ করেছে, লোভের কারণে। আমাদের নবী সাহাবীরা কি লোভী ছিলেন? কোনো থাকতে পারেন না। এটা হলো জামাতের প্রতিষ্ঠাতা মওদুদীর কথা। এই জামাত যখন ব্রিটিশ থেকে পাকিস্তান ভারতের ভাগ হয়, কখনো পাকিস্তানের পক্ষে ছিল না। আবার যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে, সেখানে কিন্তু এই জামাত বাংলাদেশের মানুষের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল। এটা হলো তাদের চরিত্র। তাদের বেশি কোন তাদের চরিত্র নাই। মাওলানা মওদুদীর ছেলে তারাকে সাক্ষাৎকারে বলেছেন যে ব্রিটিশ থেকে দেশ ভাগ হওয়ার সময় জামাত ভারতের পক্ষে ছিল, এই কারণে পাকিস্তানের উচিত জামাতকে নিষিদ্ধ করা। এটা কিন্তু মাওলানা মওদুদীর ছেলের কথা, যে জামাত প্রতিষ্ঠা করেছিলেন। আবার বলেছেন স্বাধীনতা যুদ্ধের সময় জামাত বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন, এই জন্য স্বাধীন বাংলাদেশে জামাতকে নিষিদ্ধ করা। কথা কার? মাওলানা মওদুদী। মাওলানা মওদুদীর ছেলের কথা। মাওলানার ছেলে কিন্তু আরেকটি কথা বলেছেন, ফুটপাতে যারা ওষুধ বিক্রি করে মানুষকে ভালো করার জন্য, এক টেবিলেটে আপনার সমস্ত ওষুধ রোগ ভালো হয়ে যাবে, ওষুধ বিক্রি করে ভাই বোনেরা করে তো। এই যখন তার পরিবারে কেউ অসুস্থ হয়, তখন কিন্তু এই টেবলেটে খাওয়ান না, তখন কিন্তু ডাক্তার দেখে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে খাওয়ান, তার নিজের টেবলেট খাওয়ান না। জামাত হলো সেই ডাক্তার, তিনি সবাইকে জামাত করতে বলেন, কিন্তু তার পরিবারের সদস্যদেরকে বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষা দিয়েছেন, কোনো জামাত করতে দেননি, কোনো জামাতের মিটিংও যেতে দেননি। এটা হলো জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর ছেলের কথা। আজকে বলতে চাই, এই জামাতের প্রতিষ্ঠাই ছিল ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, আমাদের নবীর বিরুদ্ধে। আজকে স্বাধীন বাংলাদেশে এই জামাত কি করছে? আজকে দেখুন জামাত ইসলাম আজকে
জামাতের সামনে এক নেতা বক্তব্য দিচ্ছেন, যিনি জামাতের সুপ্রিম কোর্টের জামাতের সবচেয়ে বড় নেতা। এখানে হিন্দু ভাইরা আছেন, তারা মনে রাখবার কোনো কারণ নেই। সেগুলো তিনি মসজিদ তিনি মন্দিরে গিয়ে বলেছেন, হিন্দুদের পূজা আমাদের রোজা একই জিনিস। এটা কোনো মুখ্য ব্যক্তি বলেন নাই, কোন রাস্তার জামাতের নেতা বলেন নাই। এটা বলেছেন জামাতের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ নেতা। তাই আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান থাকবে, এই দেশকে রক্ষার জন্য, যে দেশটি এদেশের স্বাধীনতা চাননি, এদেশের মানচিত্র চাননি, এদেশের পতাকা চাননি, তাকে যেন তরুণ সমাজ যুব সমাজ ভোট না দেয়, এটা একটু আপনাদের নিতে হবে। আপনাদের যে দলটি এই দেশের আমাদের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের বৈষ্ণবতা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমরা তার নির্দেশ পালন করব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, এটাই আমাদের শেষ কথা। তাই আজকে জামাত এই ইসলামকে এই দেশকে ধ্বংস করতে চায়। তাই তরুণ সমাজের প্রতি আপনাদের মধ্যে আমরা আহ্বান থাকবে, তরুণ সমাজ যেন এই জামাতকে ভোট না দেয়। বিএনপি একটি এদেশের একটি দেশপ্রেমিক দল, এদেশের মুক্তিযুদ্ধের প্রসার ছিল, দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আলেমদেরকে সম্মান করতেন, বেগম জিয়া আলমদেরকে সম্মান করতেন। তাই আমি মনে করি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে, প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে এদেশে ইসলামী ঐক্যকে অটুট রাখতে হবে, ইসলামী ঐক্যকে অটুট রেখে এদেশের স্বাধীনতা সমুদ্র রাখতে হবে। পাশাপাশি আপনারা জানেন বিএনপি সবাই সবসময় কিন্তু একটি শিক্ষা বান্ধব দল সরকার গঠন করে। বিএনপি সবসময় শিক্ষা খাতে সবচেয়ে ব্যয় বরাদ্দ করে। বিএনপি কিন্তু সবসময় ভারতে কিন্তু বিএনপির পাঠ্যপুস্তক সফল হয় না। গত 16 বছর কিন্তু ভারতের বিএনপির বাংলাদেশের পাঠ্যপুস্তক সফল হয়েছিল। বিএনপি কিন্তু এদেশের মাটি ও মানুষের রাজনীতি করে। বিএনপি কিন্তু জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করে। বাংলাদেশের জাতীয়তাবাদী কি এটা যদি একটু সংক্ষিপ্ত বলে একসাথে করবো, বাংলাদেশের জাতীয়তাবাদী হলো বাংলাদেশের সীমানার ভিতরে মধ্যে যারা বসবাস করে তারাই বাংলাদেশি। একটি গোলাপ ফুল অনেকগুলা পাপড়ি দিয়ে একটি গোলাপ ফুল, আর বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ জাত নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা সেই বিশ্বাস করি। তাই সবার কাছে আহ্বান থাকবে, আসুন আগামী দিনে বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামকে ঐক্যবদ্ধ রাখার জন্য, ইসলামের ঐক্যকে অটুট রাখার জন্য আগামী নির্বাচনে আমরা ধানের শীষে ভোট দিয়ে এদেশের স্বাধীনতা সমৃদ্ধ অক্ষুণ্ণ রাখি, আমাদের ইসলামকে অক্ষুণ্ণ রাখি, ইসলামের ঐক্যকে আমরা অটুট রাখি, সেই প্রত্যয় করছি এবং আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।